ইসলামাবাদে টিপির আফগান ভূখণ্ড ব্যবহার করছে। তালেবান সরকার তাদের বিরুদ্ধে কঠোর নয়, এটি ইসলামাবাদের অভিযোগ। কিন্তু কাবুলের হিসাব একদমই আলাদা। তালেবান জানে টিটিপিকে চাপে ফেললে তারা চলে যেতে পারে ইসলামিক স্টেট কোরাশন প্রভিন্সে। আইএসকেপিকে তালেবান সরাসরি প্রতিদ্বন্দ্বী, অর্থাৎ এক শত্রুকে দমন করতে গিয়ে আরেকটি বড় শত্রু ঝুঁকি তারা তৈরি করে ফেলেছে। ফলে তালেবান দ্বিধায়, পাকিস্তান ক্ষুব্ধ এবং সীমান্ত জ্বলে উঠেছে। পাকিস্তানের কৌশল গভীর রাষ্ট্র থেকে দ্বৈত নীতি। একসময় পাকিস্তান ভেবেছিল আফগান তালেবানরা তাদের কৌশলগত সম্পদ, সোভিয়েত যুদ্ধ, মার্কিন যুদ্ধ, স্ট্র্যাটেজিক ডেপ তত্ত্ব, কাবুলে বন্ধুসুলভ শক্তি মানে নিরাপদ পশ্চিম সীমান্ত। কিন্তু ইতিহাস বিদ্রূপ হলো। যে আগুন অন্যের জন্য জ্বালানো হয় সে আগুন একদিন নিজের ঘরও পুড়ে যায়। পাকিস্তানের আজকে সেই অবস্থাই হয়েছে। পাকিস্তান বলছে শতাধিক তালেবান নিহত হয়েছে তাদের এই অ্যাটাকে, চৌকি ধ্বংস হয়েছে, ট্যাঙ্ক গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে তালেবানরা বলছে ক্ষয়ক্ষতি সামান্য, বরং তারা পাকিস্তানি পোস্ট দখল করেছে। সংখ্যা সংখ্যাটা কিন্তু মিলছে না, সংখ্যা কেউ জানেও না আসলে। কারণ যুদ্ধ তো শুধু এখন আর যুদ্ধে নয়, যুদ্ধ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা, বিভিন্ন ধরনের ভুল তথ্য, ভুল নাম্বারিং আমরা জানতে পারি। সুতরাং এখন মানুষ আসলে বেশ সব মানে বিভ্রান্তই বেশি। আসলে সত্যটা কি? পাকিস্তান একরকম বলছে, তালেবানরা আরেক রকম বলছে, আফগানিস্তান আরেক রকম বলছে। এখানে একটা মজার ব্যাপার, ধর্ম। ধর্ম কি বিশ্বাস নাকি একটি রাজনৈতিক ঢাল? এই যে রমজানের মাসে, একটা পবিত্র মাস, সংযমের মাস, এই মাসটাতে পাকিস্তান আর তালেবানের মধ্যে যে একটা যুদ্ধের পরিস্থিতি, এই পরিস্থিতিটা তো একটা ধর্মের বিচারে কোনোভাবেই কাম্য নয়, তাই না? এই দুই পক্ষই ধর্মীয় ভাষা কিন্তু ব্যবহার করছে তারা এই যুদ্ধে। তারা বলছে গাজাব, জিহাদ, ইসলামের রক্ষা। কিন্তু প্রশ্ন হলো, দুই মুসলিম দেশের মধ্যে যুদ্ধ হলে কে ইসলাম রক্ষা করবে? কার ভাগ্যে ইসলামটা বেশি পড়বে? এটা কিন্তু একটা প্রশ্ন। ধর্ম এখন আবেগের ভাষা নয়, ধর্ম এখন আসলে রাজনীতিতে গিয়ে ঠেকেছে, সিদ্ধান্তের চালিকা শক্তিতে গিয়ে ঠেকেছে। ধর্ম রাষ্ট্র একদম ব্যর্থ হয়, তখন তা ধর্মগুরুরা ধর্মকে ব্যবহার সামনে নিয়ে আসে আসলে নিজেদের শক্তিটাকে আম, প্রদর্শন করার জন্য, জনমত গেইন করার জন্য। মনোলগটা কেন করছি জানেন? আমি জাস্ট একটু জানানোর জন্য যে পাকিস্তান এবং আফগানিস্তানের যে এই যে একটা অবস্থা, এই যে একটা যুদ্ধ অবস্থা, দুটো তো তো একটা মুসলিম রাষ্ট্র, দুইজনেরই তো বন্ধুত্ব হওয়ার কথা ধর্মের বিচারে যদি চিন্তা করা হয়। কিন্তু দুইটা রাষ্ট্রই বলছে তারা ধর্মকেই রক্ষা করছে। তাহলে কার ধর্ম বেশি, এটা নিয়ে বোধহয় তাদের মধ্যে একটা কম্পিটিশন লেগে গেছে। তাহলে বাংলাদেশের জন্য এখান থেকে সতর্ক বার্তাটা কি? এর ইতিহাস আমাদের বাংলাদেশকে কি শিক্ষা দেয়? বাংলাদেশের ভেতরে নানাবিধ সমস্যা আছে। বাংলাদেশে দারিদ্রতা থাকতে পারে, বাংলাদেশে দুর্নীতি থাকতে পারে, বাংলাদেশে সামাজিক অবক্ষয় থাকতে পারে। কিন্তু বিগত ইউনূস সরকারের আগে বাংলাদেশে কিন্তু কখনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় নাই। বাংলাদেশ তার নেবারিং কান্ট্রিদের সাথে কখনোই কোনো যুদ্ধ পরিস্থিতিতে যায় নাই। বাংলাদেশ সবসময় তাদের নেবারিং কান্ট্রি বা অন্যান্য রাষ্ট্রের সাথে সবসময় একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিল, এই ইউনূস সরকার আসার আগ পর্যন্ত। এখন যেমন আমাদের মিত্র রাষ্ট্র ভারতের সাথে একটা প্রচন্ড খারাপ সম্পর্ক চলে এসছে। জানি না এটা কিভাবে ঠিক হবে। আমরা ফিরে যাই আমাদের আসল কথায়। ইতিহাস আসলে, বাংলাদেশের ইতিহাস আমাদেরকে একটা শিক্ষা দেয়। 1971 সালে ধর্মের ব্যাপক ব্যবহার হয়েছিল, বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল, এবং আমাদের নিপীড়ন করা হয়েছিল। আম, আমাদেরকে আমাদের সম্পদ, আমাদের সমস্ত কিছু আম, সে সময়কার পাকিস্তান বাহিনী, হানাদার বাহিনী, পাকিস্তানিরা আমাদেরকে আমাদের অধিকার বঞ্চিত করেছিল, এবং আমাদেরকে 30 লাখ শহীদের বিনিময়ে আমাদের আত্মত্যাগ দিয়েছে। আমাদের নারীদের 2.5-3 লাখ নারী তাদের ইজ্জত, সম্মান, সম্ভ্রম খুইয়ে আমরা আমাদের একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। মানে এই এই অবস্থাতে আজকের দিনে এসেও কিন্তু আমরা এখনো পর্যন্ত 54 বছর যাবৎ সেই যে ধর্মীয় গোষ্ঠী যারা আমি পাকিস্তান এবং বাংলাদেশের তুলনাটাই এই জন্য করলাম, সেই ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীগুলো কিন্তু ধর্ম কার্ড ব্যবহার করে আমাদের বাঙালি জাতির মধ্যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছে। এবং
অলমোস্ট ইউনুসের এই সময়টাতে ইউনুসের নেতৃত্বে পাকিস্তানিদের সহায়তায় এবং তাদের মিত্রদের সহায়তা কিছুটা একদম মনে হয় যেন পেরেও ফেলছিল, সাকসেসফুলি হয়ে যাচ্ছিল, যদি না এরকম যেন তেন একটা নির্বাচন হওয়ার পরেও যখন নাকি বাংলাদেশের মানুষ বিএনপিকে ফুল ম্যান্ডেট দিয়ে পাওয়ারে নিয়ে আসে, যদি না নিয়ে আসতো, যদি জামায়াতে ইসলাম আরেকটি উগ্রবাদী ইসলামী গোষ্ঠী যদি ক্ষমতায় চলে যেত, তালিবানিরা যদি ক্ষমতায় চলে যেত, মামুলুনদার মতো মানুষেরা, তাহলে আজকে আমাদের পরিস্থিতিটা ভিন্ন হতে পারতো। এই 10 দিনে হয়তো বাংলাদেশ আমরা অন্য কোনো বাংলাদেশের চিত্র দেখতে পেতাম। কখনো কোনো রাষ্ট্র উগ্র গোষ্ঠীকে রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করে, যদি ধর্ম বিপন্ন তত্ত্ব দিয়ে জনমত ঘোরানোর চেষ্টা করা হয়, যদি কৌশলগতভাবে সহিংস নেটওয়ার্ককে প্রশ্রয় দেওয়া হয়, তাহলে সেই শক্তি একদিন রাষ্ট্রকেই চ্যালেঞ্জ করে ফেলে, যেটা আমাদের হয়েছিল। পাকিস্তান বর্তমান সংকট আমাদের জন্য একটি আয়না। আমরা কি আয়নায় নিজেদের ভবিষ্যৎ দেখতে পাই? আমরা দেখেন, আমরা গত 18 মাস দেখলাম যে অবশ্যই অবশ্যই কৌশলগতভাবে অনেক কিছুর জন্যই না পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক হয়তো একটা একটা উইন উইন সিচুয়েশন হতে পারে, কিন্তু পাকিস্তান তো আমাদের মিত্র রাষ্ট্র নয়। এটা তো আমাদেরকে বুঝতে হবে। পাকিস্তান কখনোই আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না, সুফল বয়ে আনবে না, এটাও আমাদেরকে বুঝতে হবে। এবং পাকিস্তানের সাথে আমাদের নিছকই কূটনৈতিক সম্পর্ক যেহেতু তৈরি হয়েছে, এটা ছাড়া আমাদের কোনো সম্পর্ক থাকার, আমাদের ব্যবসায়িক কোনো সম্পর্ক পাকিস্তান থেকে আমাদের আসলে কিছু পাওয়ার নেই। তাহলে কেন এই পাকিস্তানি ডিপেন্ডেন্সি? কেন পাকিস্তানের ভিসা নীতি চেঞ্জ হলো? কেন পাকিস্তানি সামরিক অফিসার থেকে সাধারণ মানুষ সমানে আসা যাওয়া শুরু করলো? কেন পাকিস্তানিদের আমরা বৈধতা দেওয়া শুরু করলাম 54 বছর পরে? এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে আসলে বুঝতে হবে। আমাদেরকে মানে আমরা একটা আগুনের কুণ্ডলীর মধ্যে বসেছিলাম। আমরা যে এখান থেকে চলে গেছি তা না, সাময়িকভাবে একটা ঠেকা দেওয়া হয়েছে, মনে অগ্নি উৎপাত হতো, সেটা সাময়িকভাবে একটা ধামাচাপা দেওয়া হয়েছে। এখন এই আগুনের ভাষাটা কি? এই আগুনের তো একটা ভাষা আছে। এই সংঘাত হয়তো পূর্ণ যুদ্ধও না হতে পারে। আমি পাকিস্তান এবং আফগানিস্তানের কথা বলছি। আমি বারবার এই দুইটা রাষ্ট্রের কথা তুলতে চাই, কারণ দুটোই মুসলিম রাষ্ট্র, দুটোই উগ্রবাদী মুসলিম রাষ্ট্র। তাদের মধ্যেই যদি বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক না থাকে, তাহলে এই পাকিস্তান আমাদের সাথে কিভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করবে? কারণ তারা তো তাদের ক্ষত ভুলে নাই। আমরা পাকিস্তান এবং আফগানিস্তানের শুরু করেছিলাম আমি আজকের আলোচনা, আমি সেটাতে ফিরে যাই। এই যে তাদের দুই দেশের সংঘাত, এটা হয়তো পূর্ণ যুদ্ধ নাও হতে পারে, কিন্তু একটা দীর্ঘমেয়াদী অস্থিতিশীল অস্থিতিশীলতার সূচনা তৈরি হয়ে গেছে। এদের সীমান্ত অমীমাংসিত সীমান্ত, জঙ্গিবাদীদের দ্বৈত নীতি, ধর্মকে রাজনৈতিক ব্যবহার, সব মিলিয়ে আগুনের একটা সমীকরণ। আজ এই সীমান্তে গোলার শব্দ, আগামীকাল হয়তো ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে। এ থেকে ইতিহাস আমাদেরকে সতর্ক করে দিয়েছে, ধর্মকে রাজনীতির ঢাল হিসেবে ব্যবহার করতে হয় না। যখন যুদ্ধ শুধু সীমান্তে থাকে না, তখন সে যুদ্ধ রাষ্ট্র, সমাজ এবং দেশের ভবিষ্যৎকে গ্রাস করে। সত্যটা কখনো সত্য কিন্তু আমাদেরকে খুঁজতে হবে ভেতরের স্তর থেকে। উপর উপর দিয়ে সত্যকে আপনি খুঁজে পাবেন না। আমি পাকিস্তান এবং আফগানিস্তানের এই যে একটা যুদ্ধ লেগে গেল, এটা আমার কাছে হঠাৎ করে মনে হলো যে আমরা আসলে এখান থেকে, আমাদের সাধারণ মানুষ এখান থেকে কি বুঝতে পারি? আমাদের যে গ্রামের, আমি জানি না, আমার এই চ্যানেলটা আপনারা, খুবই নতুন একটা চ্যানেল, আমি কাজও করতে পারি না, নানা কাজে ব্যস্ত থাকি, আমি করতে পারি না, কিন্তু যদি কেউ শুনে থাকেন, আপনারা একটু ভাববেন, বুঝবেন যে আসলে ধর্মকে ব্যবহার করে এই যে গুরুরা ওয়াজ করে যাচ্ছে, মহিলাদেরকে লাঞ্ছিত করছে, মহিলাদেরকে নিয়ে বাজে বাজে কথা বলছে, মহিলাদের জীবন আচরণ নিয়ে কথা বলছে, সমাজ নিয়ে কথা বলছে, শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছে। এরা কারা? এই বিভাজনটা এরা কেন তৈরি করতে চায়? প্রতিটা রাষ্ট্রের কিছু নির্দিষ্ট নিয়ম থাকে, এই নিয়মটাকে পালন করতে হয়। নিয়ম ভঙ্গকারীকে স্বয়ং আল্লাহ ক্ষমা করেন না। সুতরাং আমাদেরকে নিয়মটা মানতে হবে। সেই নিয়মটা কি? সেই নিয়মটা আমাদের রাষ্ট্র, আমাদের বাংলাদেশের রাষ্ট্র, আমাদের সংবিধান আমাদেরকে বেঁধে দিয়েছে। এবং একটা কথা বুঝতে হবে, আমাদের শত্রু এবং মিত্র চিনতে ভুল করলে চলবে না। বা পাকিস্তান কোনো অবস্থাতেই আমাদের মিত্র রাষ্ট্র নয়।
আমরা পাকিস্তান থেকে নিপীড়নের শিকার হয়ে বহু ত্যাগ, বহু আত্মত্যাগ, বহু রক্ত, বহু সম্ভ্রম, নারীর মায়ের সম্ভ্রমের বিনিময়ে আমরা এই রাষ্ট্রটা পেয়েছি। এই রাষ্ট্রটা আমাদের। যারা মনে করে, যারা আমাদের বাংলাদেশে এই যে আজকে একটা ভাষার মাস, আমাদের বাংলা ভাষায় কথা বলার জায়গায় আরবিতে বক্তব্য দিচ্ছে, উর্দুতে মাইকিং করছে, আগামী মাসে আমাদের একটা গৌরবের মাস, সেখানে আমাদের আমরা কোথায় আমাদের দেশকে সেলিব্রেট করবো, আমাদের স্বাধীনতাকে সেলিব্রেট করব, সেটা আমরা করতে পারছি না। কারা আমাদেরকে এই বিভাজন তৈরি করছে? সেই যারা আমাদেরকে বিভাজনটা তৈরি করছে, তাদের যদি আমাদের দেশে ভালো না লাগে, তারা অন্য দেশে চলে যাক। তাদের যে দেশ ভালো লাগে, তারা পাকিস্তান ভালো লাগলে পাকিস্তানে চলে যাক, তাদের আফগানিস্তান ভালো লাগলে আফগানিস্তানে চলে যাক। এই রাষ্ট্রটা তাদের জন্য নয়। আর যদি তারা এই রাষ্ট্রতে থাকতে চায়, তাহলে আমাদের যে নিয়ম কানুন ন্যায় নীতি আছে সেটাকে মেনেই তারা চলতে হবে। এবং আমি চাই আমাদের শিক্ষা ব্যবস্থাকে অবশ্যই ঢেলে সাজিয়ে একমুখী শিক্ষানীতি করা হোক। এত এত শিক্ষানীতির আমাদের প্রয়োজন নেই। আমাদের মাদ্রাসাকে সংকুচিত করা হোক, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে সংকুচিত করা হোক, এবং যে সকল মাদ্রাসা আছে সেই সকল মাদ্রাসাতে বাংলাদেশের ইতিহাস পড়ানো এবং জাতীয় সঙ্গীত গাওয়ানো বাধ্যতামূলক করা হোক। প্রতিদিন সকালের মাদ্রাসার প্রতিটি ছাত্র জাতীয় সঙ্গীত গাইবে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মঙ্গল কামনায় আমি চেষ্টা করব এরকম কিছু একটু আলাদা ধর্মী, ভিন্ন ধর্মী ভিডিও যদি আপনাদের জন্য করতে পারি। বাংলাদেশ নিয়ে তো কথা বলবোই, সেটা তো আমাদের আমাদের বন্ধ হবে না, আমাদের কাজ চলবে। কিন্তু আমার কাছে মনে হয় ছোট ছোট ছোট্ট ছোট্ট অন্য কোনো বিষয় নিয়ে যদি আপনাদের সাথে আমি কথা বলতে পারি, হয়তো আপনাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। একঘেয়েমি থেকে হয়তো আমরা কিছুটা বেরোতে পারবো। আমাদের আমি চেষ্টা করবো একটা করে মেসেজ আপনাদের জন্য রাখতে। আপনাদের জন্য শুভকামনা। শায়লা লোপা ক্রনিকলস পেজটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, এবং আপনাদের জন্য মঙ্গল কামনা করি। চলুন দেশকে ভালোবাসি।